হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন মজাদার রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। আমার ভাইপো গ্রাম থেকে শহরে পড়াতে এসে আমাদের বাড়িতে থাকতে লাগল। আমার মেয়েকেও সে পড়াতে লাগল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না। আর সেটা হলো এই যে সে প্রত্যেক দিন সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন, আর কি জানি বন্ধ ঘরের ভিতরে সে কি করত। একদিন আমি আমার ঘরে লুকিয়ে গেলাম, আর এরপর এটা দেখে আমার নিজের চোখে আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না যে সে আমার বরের হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে ফাঁকা মরুভূমি হয়ে গিয়েছিল। আমার যে তিনটা মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়াত, এখন তারা একদম চুপ হয়ে গিয়েছিল। নিজের বাবার চলে যাওয়া হঠাৎ করেই তাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। অনেক কম বয়সে তারা নিজের বাবাকে হারিয়ে ফেলেছিল। বোধহয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেউ কোনো দিনও নিতে পারবে না। কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি আর আমার মেয়েরা সময়ের সাথে সাথে সেই যন্ত্রণার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে লাগলাম। কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না। ঘড়ির কাঁটার মতো টিকটিক করার সাথে সাথেই আমরা শুধু আমাদের কাজটুকু করতে থাকতাম। এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত রং মুছে ফেলেছে। এরপর আমার ভাইপো রাজু যখন এই শহরে পড়তে এলো, তখন যেন আমার ফাঁকা ঘরে আবার খুশি পা রাখল তার। এখানে আসার পরপরই ঘরের সেই নিঝুম অবস্থা কেটে গেল। আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল। রাজু আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার বাঁচা শিখিয়ে দিল। কিন্তু সে আমার কাছে খুবই লজ্জা পেত। আমার মেয়েদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল। আর সবাই মিলে একসাথে ঘরের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল। আমার মেয়েদের খিলখিলিয়ে হাসতে দেখে আমি যেন আবার বেঁচে উঠেছিলাম। আমি খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম। আমার বিবাহিত জীবনটিকে ছিল মাত্র 9 বছর। তার মধ্যে আমার তিনটা ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল। আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটাই ছোট। আমার বর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, আর এভাবে আমাকে ছেড়ে তিনি চিরজীবনের জন্য চলে গেলেন। আরও একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে রেখে দিয়েছিল। আমার বোনের সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি সহ্য করতে পারিনি, এবং তাই আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য তো বাঁচতেই হতো। বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দ্বিতীয়বার বিয়ে করব না। আর আমার মেয়েদের মাথার উপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না। আমি আমার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম। আর কারোর উপর ভরসাও করতাম না। এরপর আমি একটা স্কুলে চাকরি করা শুরু করলাম। সকালবেলা আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিতাম, আর নিজেও তৈরি হয়ে স্কুলে চলে যেতাম। আবার ফেরার সময় তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসতাম। আমার জীবনে এত বড় লোকসান হয়ে গিয়েছিল যে আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। আর এবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম। এরকম অবস্থায় যখন রাজু আমাদের জীবনে আসলো, তখন মনে হল জীবনে নতুন রং ফিরে এসেছে। যেন আমার কাছে একদম আমার বাচ্চাগুলোর মতোই ছিল। কলেজে পড়ার জন্য শহরে এসেছিল। আমি ওকে আমার মেয়েদেরকে পড়ানোর কথা বললাম, যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি। রাজ্য তো ভীষণ ভালো ছেলে ছিল, তো কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলত না। সবসময় মাথা নিচু করে কথা বলত। আর আমি এই ব্যাপারটাতে ভীষণ খুশি হতাম যে রাজুর মা ওকে কত ভালো শিক্ষা দিয়েছে। রাজু ছিল আমার জায়ের ছেলে। তার মানে আমার বরের ভাইপো রাজু আমার 3 মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল। আর যবে থেকে রাজু ওদেরকে পড়ানো শুরু করেছিল, তারা পড়ায় খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল। না হলে তো নিজের বাবাকে হারানোর পর ওদের 3 জনের পড়াশোনা একদম খারাপ হয়ে যায়। স্কুল থেকে ওদের 3 জনের নামে নানা রকম অভিযোগ আসতে থাকত। কিন্তু রাজু ওদের 3 জনেরই পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল। আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম। রাজু আমার বাচ্চাদের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ত। আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত। আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম। কিন্তু ও সব সময় নিজের ঘরে বসে একা খাবার খেত ও আমার কাছে ভীষণ লজ্জা পেত। আর আমি ওর সাথে কোনো রকম জোর জবরদস্তি করতাম না। ও 4 বছর আমাদের সাথে ছিল। আমি বিশ্বাস করতাম যে ও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে। রাজু আসার পরে ছোট ছোট কাজও হয়ে যেত। ঘরের বিভিন্ন জিনিসপত্র নিজেই বাজার থেকে নিয়ে আসত, আর কখনো কখনো ঘর পরিষ্কার করে দিত নিজেই। আমি কোথাও না কোথাও রাজুর মধ্যে আমার বরকে দেখতে পেতাম। ও একদম নিজের কাকার মতো তৈরি হয়েছিল যতদিন আমার বর বহুদিন বেঁচে ছিল। সব সময় সে আমাকে সাহায্য করত। সেও রাজুর মতো ছোট ছোট ব্যাপার খেয়াল করত। আমার মোহনের প্রেম করে বিয়ে হয়েছিলে।
মোহন ও নিজের ভাইপোর মতো শহরে পড়তে এসেছিল। আর কলেজে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় মোহনের কোনো আত্মীয় ছিল না শহরে। এজন্য মোহন হস্টেলে থাকত ৫ বছর। আমি আর মোহন একে অপরকে ভালোবেসে একসাথে ছিলাম। আর যেই না পড়াশোনা শেষ হল মোহন নিজের বাড়িতে আমার কথা বলেছিল, আর সবাই ভীষণ খুশি হয়ে রাজি হয়েছিল। আমার বাড়ির লোক তো প্রথম থেকেই মোহনকে জানত, কেননা আমি বেশিরভাগ সময় মোহনের কথা বাড়িতে বলতাম। এজন্য যখন মোহনের বাড়ির লোক আমাদের সম্বন্ধে ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল, আমার বাবার সাথে সাথেই হ্যাঁ করল। যেদিন আমি মোহনের বউ হলাম মনে হয়েছিল সে আমার যেন সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। মোহনের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল। বাড়ি ছেড়ে আমি মোহনের কাছে এসেছিলাম। আর তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি। আমি মোহনের সাথে খুব সুন্দর জীবনযাপন করছিলাম। আমাদের বিয়ে হলো আর ৯ বছরের মধ্যেই ভগবান আমাকে এত মিষ্টি মিষ্টি তিনটা মেয়ে উপহার দিলেন। মোহন বিয়ের আগে থেকেই শহরে চাকরি করত, আর আমরা শহরেই বাড়ি বানিয়ে নিয়েছিলাম। আর এজন্য আমাকে কখনো গ্রামে ফিরে যেতে হয়নি। মোহনের বড় দাদা রাজেশ কখনো কখনো আমাদের সাথে দেখা করতে আসতেন। আর রাজু মোহনের দাদা রাজশ্রী ছিলে। আমার বিয়ের সময় রাজুর বয়স মাত্র ১০ কিংবা ১১ বছর হবে। কিন্তু এখন সে ১৮ বছরের একজন যুবক হয়ে গেছে। আমার মোহনের বিয়ের পর আমরা একবারই গ্রামে গিয়েছিলাম। কিন্তু আমার কাছে তখন গ্রামের জীবনযাপন ভীষণ কঠিন মনে হতে লাগল। এজন্য আমরা আর দ্বিতীয়বার গ্রামে যাইনি। আর আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগল। কোনো জিনিসেরই অভাব আমাদের জীবনে ছিল না। আমাদের মেয়েদের জন্মের পরে মোহন নিজের কাজ বাড়িয়ে নিয়েছিল। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ইচ্ছা ছিল। একদিন সকালবেলা মোহন হাসতে হাসতে চাকরির জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর সে কখনো ফিরে আসেনি। বরং কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম যে মোহনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর এই খবরটা আমাদের জন্য ভীষণ দুঃখের ছিল। আমি তখন খবর শুনে গ্রামে ফোন করে দিলাম। কিন্তু বোধহয় মোহনের আর আমার একসাথে পথ চলার মেয়াদ এতটুকুই ছিল কপালে। সে কয়েক ঘণ্টার মধ্যেই আমার সঙ্গ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল। আজও যখন আমি সেই দিনটার কথা মনে করি বা সেই দিনটা আমার মনে পড়ে, আমার গায়ের রোম খাড়া হয়ে যায়। নিজের চোখের সামনে আমি আমার জীবনসাথীকে আমার হাত ছেড়ে চলে যেতে দেখেছিলাম। চোখ বন্ধ করলে তার মুখ আমার চোখের সামনে এখনও ঘুরতে থাকে। মোহনের ইচ্ছা ছিল তার মেয়েদের খুব ভালোভাবে লালনপালন করে ভালোভাবে আমি যাতে বড় করি, আর আমি তার সেই কথা রাখার চেষ্টা করে চলেছি। মোহনের ভাই রাজেশ মুকুলের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। আর মোহনের মা বাবা বেঁচে ছিল না। আর মোহন ছিল রাজেশের একমাত্র ভাই। মৃত্যুর পর রাজেশ আমাদের বাড়ি আসা অনেক কমিয়ে দিয়েছিল। আর যখনই আসত তখন সে তার ভাইকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। এজন্য আমি নিজেও রাজেশের সাথে ফোনে কথা বলে নিতাম মাঝে মধ্যে। মোহন রাজেশকে বড়দা বলে ডাকত। রাজেশ যখন রাজুর পড়ার ব্যাপারে তাকে শহরে পাঠানোর কথা বলল, আমি নিজে থেকেই বলেছিলাম যে রাজুকে হস্টেলে না পাঠিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে। তাছাড়া আমারও কারো সাথে কথা বলার সুযোগ হয়ে যাবে। আমিও নতুন কারো সাথে কথা বলার সুযোগ পেয়ে যাব। আমার কথা শুনে তো যেন রাজেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কেননা সে রাজুকে একা হস্টেলে পাঠাতে একটু ভয় পাচ্ছিল। রাজেশ আমাকে বলল যে রাজু একজন খুবই সাদাসিধে এবং লাজুক ছেলে, আর খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতে পারে না। আর আমি নিজেও সেটা দেখেছিলাম যে ও আমাদের বাড়িতে এসেছিল ২ মাস হয়ে গিয়েছে, কিন্তু ও এখনও আমার সাথে সেরকমভাবে কথা বলতে পারে না। আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তখন আমি আর আমার মেয়েরা ড্রয়িং রুমে বসে একসাথে রাত্রিবেলা টিভি দেখতাম। তখন রাজু কখনো আমাদের সাথে বসত না। আমার তিনটা মেয়ের সাথে রাজুর খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। রাজু কলেজ থেকে আসার পর রাজুর সাথে সারাক্ষণ তারা ছিটকে থাকত। ছোট মেয়ে তো সারাক্ষণ রাজুর কাঁধের উপরেই পড়ে থাকত। রাজু তাকে অনেক ভালোবাসত আর রোজ ওর জন্য চকলেট নিয়ে আসত। আমি বেশ কয়েকবার রাজুকে বারণও করেছিলাম, কিন্তু ঠিক পরের দিন আবার সেই সাথে করে চকলেট নিয়ে আসত। গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কেন এমন হচ্ছে। কিন্তু আমি কাউকে নিজের শরীরের ব্যাপারে কিছুই বলিনি। আমি কাউকে আমার কথা বলে বিরক্ত করতে চাইনি, আর না আমি স্কুল থেকে ছুটি করতে পেরেছিলাম। এজন্য কষ্ট হলেও আমি নিজেই নিজের কাজগুলো করতে লাগলাম। কিন্তু আমার শরীর আরও যেন খারাপ হতে লাগল। যখন রাতের বেলা আমার শরীর একটু বেশি খারাপ মনে হচ্ছিল তখন আমি নিজে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম।
আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, এজন্য আমি ছাদে চলে এলাম। ছাদের কোণে একটা ঘর ছিল, আর রাজু ওই ঘরেই থাকত। আমি ছাদে গিয়ে বসে পড়লাম, কিন্তু আমার নজর ছিল রাজুর ঘরের দরজার দিকে। কি জানি কেন আজ এই কথাটা মনে হচ্ছে যে রোজ রাত হলেই তো রাজু নিজের ঘরে চলে যায়, তারপর একদম সকালবেলাতে এসে নিজের ঘর থেকে বের হয়। তার আগে নয়। তার ঘরের মধ্যে তো টিভিও নেই। তাহলে ও এতক্ষণ নিজের ঘরের মধ্যে বন্ধ থেকে করেটা কি? আজকাল শহরের পরিবেশ খুব একটা ভালো না, আর ছেলেদেরকে নেশা ধরানোর চেষ্টাও করছিল। অনেক ভেবে এজন্য হঠাৎ করেই আমি রাজু ব্যাপারে একটু বেশি চিন্তা করতে লাগলাম। একটা 18 বছরের বাচ্চা ছেলে, তার উপর আবার গ্রামের সাদাসিধে পরিবেশ থেকে সে এসেছিল। আমার মনের মধ্যে বারবার এটাই কথা আসছিল যে শহরের পরিবেশকে ওকে নষ্ট করে দিচ্ছে না তো? যত দিনও শহরে ছিল ততদিন অবধি ও আমার দায়িত্ব ছিল। কেননা রাজেশ আমার উপর ভরসা করে ওকে ছেড়েছিল। যদিও কোনো ভুলভাল বন্ধুর সঙ্গতে পড়ে যায়, তাহলে রাজেশকে আমি কি মুখ দেখাব? আর রাজুও আমার বাড়িতে এসেছে। আজ 3 মাস হয়ে গেছে প্রায়, কিন্তু এখনও আমাদের দুজনের মধ্যে সেভাবে কোনো কথাবার্তাই হয় না। আর না এমন কোনো কথা আছে যা আমি সরাসরি রাজুকে জিজ্ঞাসা করতে পারি, তো আমাকে দেখলেই লজ্জায় মাথা নামিয়ে নেয়। আমি ভাবলাম যে আমি যখন নিজেই ঠিক হয়ে যাব তখন আমি নিজেই ব্যাপারটা খোঁজ নেব। রাজু আজও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কি করে? 2-4 দিন পর আমার শরীরটা একটু ঠিক হলো, আজ আমি একটু নিজে ভালো অনুভব করলাম। তখন আমি রাজুর দিকে নজর রাখা শুরু করলাম। আর একদিন রাতে যখন আমার মেয়েরা টিভি দেখতে লাগল আর রাজু রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল, ঠিক তখন আমি চুপ করে ওর ঘরে গিয়ে লুকিয়ে রইলাম। আমি জানতাম যে আমার মেয়েরা 1 ঘন্টা পর্যন্ত টিভি দেখবে, আর তার মাঝে একদমই উঠবে না। রাজু নিজের চায়ের কাপ নিয়ে ঘরে চলে এলো আর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে আরাম করে বিছানার উপর বসে পড়ল। এবারও আরাম করে চা খেতে লাগল, আর আমি মনে মনে ভাবলাম যে আমি শুধুই বেচারা একটা সাদাসিধে ছেলের উপর সন্দেহ করছি। যদি না রাজুর কোনো নেশা হয়ে থাকে তাহলে তো আমি জানতেই পারতাম ও ভীষণ লাজুক ছেলে, এটা সত্যি। কিন্তু ও তো আমার চোখের সামনেই ছিল। আমি ভাবলাম যে রাজু যে একটু এদিক বা ওদিক ঘুরবে আমি তার ঘর থেকে বেরিয়ে যাব। কেননা ও যদি জানতে পারত যে আমি ওর উপর সন্দেহ করছি, তা ওকে না জানিয়ে আমি ওর উপর নজর রাখছি, আমার সম্পর্কে না জানি কি ভাবত। এরপর আজ নিজের ল্যাপটপ নিয়ে শান্তি করে বসল, ওর কোমর ঠিক আমার দিকে ছিল, আর ঠিক সেই জন্যই আমি ওর ল্যাপটপের দিকে নজর রাখতে পারছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে ও হয়তো ল্যাপটপ খুলে পড়াশোনা করতে বসবে, আর আমি এমনি শুধুই গোয়েন্দাগিরি করে আছি, না জানি ওর সম্বন্ধে আমি কি ভেবে নিয়েছিলাম। ল্যাপটপ খুলতেই দেখতে পেলাম সেটা ভিডিওটা চালালো। আর সেটা দেখে আমার হুঁশ হয়ে গেল। ওটা অন্য কারো নয়, বরং আমারই ভিডিও ছিল। ওই ভিডিওটা দেখে আমি কি ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম। আমি সেই মুহূর্তে চাইছিলাম যেন মাটি ফেটে যাক আর আমি সেই মাটির মধ্যে লাফিয়ে পড়ি। আমি ভাবতেও পারিনি যে ভাইপোকে আমি সাদাসিধে বাচ্চা ভাবছিলাম সেই এরকম কিছু করতে পারে। ল্যাপটপের স্ক্রিনে আমার ভিডিও চলছে, এখন যেখানে আমি বাথরুমে স্নান করছি, আর রাজু বারবার ল্যাপটপের স্ক্রিনে হাত দিচ্ছি, আর আমার মনে হচ্ছিল যেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। এর থেকে বেশি আমি আর সহ্য করতে পারলাম না। আর আমি নিজে লুকোনো জায়গা থেকে একদম হঠাৎ করে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ও ভাবতেও পারেনি যে এত রাতে আমি আমার মেয়েদের সাথে না থেকে ওর ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারি। আমাকে নিজের চোখের সামনে দেখে ও সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল এবং তোতলাতে বলল, আপনি এখানে কি করছেন? আর আমি জোরে একটা ঠাসিয়ে তার মুখে থাপ্পড় লাগালাম। আর ওকে বললাম, আমি আমার ভিডিও দেখে নিয়েছি, আর আমি জেনে গিয়েছি তুমি লুকিয়ে আমার ভিডিও করো। আমার কথা শুনে রাজু নিজের মাথা নামিয়ে নিল, কোনো উত্তর করল না। আমি রেগেও গলা দুহাতে চেপে ধরলাম। আমি জানতে চাইলাম যে ও আমার সাথে এরকম কেন করেছে, যখন কিনা আমি ওকে আমার ঘরে থাকতে দিয়েছি। আমার ছেলের মতো ভেবেছি ওকে। আমার বড়মা হলো ওকে খুব ভালোবাসত। কেননা রাজু ছিল মোহনের একমাত্র ভাইপো, আর রাজু কি না আমারে যত্নে খেলা করছে, আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিল কিভাবে, কখন আর কেন আমার ভিডিও বানিয়েছিল। যখন আমি বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম, ও মাথা নিচু করে বলল, আমি আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি। আপনাকে আমি রোজ দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে, আর আজ নয়, আমি সবসময় আপনাকে পছন্দ করতাম। যখন আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম নিজের উপর আমি নিয়ন্ত্রণ করতে পারিনি।
আর একদিন আমি আমার বন্ধুদের সে কথা বলেছিলাম আর ওরাই আমাকে বুদ্ধি দিয়েছিল যে আমি যেন আপনার বাথরুমে ক্যামেরা লাগাই আর আপনাকে বাথরুমে ওভাবে দেখি। আমি শরীরের সুখ নিতে পারি। একদিন আমি কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছিলাম। আর আপনি সেদিন তখনও ঘরে ফেরেননি, স্কুলে ছিলেন। আর এই ব্যাপারটা সুযোগ নিয়ে আমি আপনার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রাখলাম। রাজু মাথা নিচু করে অসভ্যের মতো কথাগুলো বলতে লাগল, আর আমি ওর এই অদ্ভুত আচরণে আর ওই নোংরা সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এরকম করার সময় তোমার লজ্জা পেল না? তুমি ভুলে গেছ আমি তোমার কাকিমা হই। তুমি তো আমার ছেলের মতো। আমার কথা শুনেও হাসল, হাসতে হাসতে বলল যে আপনি কোনো ভুল ধারণার মধ্যে বাস করছেন। আপনার বরের মৃত্যু হয়েছে আর তাই আপনি এখন আর আমার কাকিমা নন। আর যদি আজ কাকু বেঁচে থাকতেন তাহলেও আপনি আর আমি একে অপরের জন্য পড়ে থাকতাম, আপন হতাম না। আমি যখন থেকে আপনাকে দেখেছি আপনার চেহারা আমার চোখের সামনে ঘুরতে থাকে, আর এরকম অবস্থায় আমার নিজেকে আটকানো ভীষণ কঠিন হয়ে পড়ে। যখন আমি কলেজে গেলাম তো ওখানে আমি আমার বন্ধু বানালাম আর ওরা আমার মনের ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলল। আর আমাকে আমার জীবনে এমন একটা জিনিস উপহার দিল যেটা আমি প্রথমে কখনো দেখিনি। আমি আপনাকে কাকিমার চোখে একদমই দেখি না। আর আমার জন্য আপনি একটা মহিলা। শুধুমাত্র ওর কথা শুনে আমি আরও একটা থাপ্পড় লাগালো ওর মুখে। ও আমাকে খুব সহজেই আয়না দেখিয়ে দিয়েছিল, যেটা আমি এতদিন দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ও যে এতটা অসভ্যের মতো কথাগুলো বলবে যে আমরা একে অপরের জন্য পরিজন্য ইত্যাদি, আমার মনে হলো যে ওকে আমার আসলে নিজের বাড়িতে রাখাই উচিত হয়নি। কিন্তু আমি কি করে জানব যে আমার বিশ্বাসকেও এভাবে নষ্ট করে ফেলবে আর নিজের সীমারেখাটুকুও ভুলে যাবে? আমি সাথে সাথে ওর ল্যাপটপ থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম। আর এটা দেখে আমার হাত পা কাঁপছিল যে ওর ল্যাপটপে আমার কতটা ভিডিও ছিল। আমি ওকে বললাম যে এখনই এই মুহূর্তে তুমি নিজের জিনিসপত্র নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। ও বলতে লাগল যে ও আমাকে ভালোবাসে আর আমাকে আপন করতে চায়। আমি কড়াভাবে রাজুর দিকে তাকালাম আর ওকে বললাম আমি কোনো তামাশা চাই না। এজন্য খুব ভালো হয় যে চুপচাপ তুমি আমাদের জীবন থেকে বেরিয়ে যাও। আমি ওকে বললাম যে রাজেশকে আমি এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে তুমি নিজের মুখ দেখাবে না। আমার কথা শুনে সে চুপ করে নিজের জিনিসপত্র গোছাতে লাগল। আমি জানতাম রাজুর যা বয়স, সেই বয়সে ছেলেরা এরকম বয়সের আবেগে বিগড়ে যায় আর এরকম ভুল করে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে ও এরকম এত অসভ্যতা করবে। রাজস্থানে গভীর রাতে চুপচাপ আমার বাড়ি থেকে চলে গেল। আমি আমার মেয়েগুলোকে আমার কাছে টেনে নিলাম। রাজু নিজে তো চলে গিয়েছিল, কিন্তু আমাকে পর আর নিজের মধ্যে তফাৎ খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। আমি জানতাম যে ঈশ্বর প্রত্যেকটা সম্পর্কেই জন্য সীমারেখা রেখেছেন যাতে মানুষকে কোনো লোকসানের মুখোমুখি না হতে হয়। আমি বিশ্বাস করতাম যে রাজু আস্তে আস্তে করে যতই নিজের জীবনে এগিয়ে যাবে ততই ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আমি রাজেশকে এ ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু রাজু আমাকে একটা বড় শিক্ষা শিখিয়ে দিয়ে গেল। এখন আমি আমার জীবনে আর কোনো দিন কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। এটি ছিল আজকের গল্প। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।